হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য যাদের টেস্ট পরীক্ষা আসন্ন তাদের টেস্টের প্রস্তুতি বা ফাইনালের প্রস্তুতি হিসাবে আমরা গত ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 9-এর 1 থেকে 4-এর প্রশ্নগুলো আলোচনা করেছি। আজ আমরা রেস্ট অফ দ্য কোশ্চেন আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই কোশ্চেনগুলো একটু আলাদা, সরাসরি পাঠ্যপুস্তকের প্রবলেম অনেকেই অংশেই নেই, কিন্তু এই ধরনের প্রবলেম এখন মাধ্যমিকে বেশি বেশি করে আসছে, তাই নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাই সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রবলেম 5 দাগের 1-এর প্রবলেম দেখো, বর্তমানে 4000 জন শিক্ষার্থী একটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন। পরবর্তী 2 বছরের প্রতি বছরে পূর্ববর্তী বছরের তুলনায় 5% বেশি শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দিলে 2 বছর শেষে কতজন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। তাহলে একেবারে আমরা সরাসরি লিখছি কি, বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা 4000 জন আর প্রতি বছর শিক্ষার্থী বৃদ্ধি হবে 5%। তাহলে 2 বছর পর শিক্ষার্থী সংখ্যা হবে, দেখো এইখানে একেবারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n এই ফর্মুলার মতো। পি 4000, 1 প্লাস আর এর মান 5 বাই 100 হোল টু দি পাওয়ার n মানে 2। এখানে দেখো 5 আর 100 কেটে দিয়ে 20 হয়েছে। 1 প্লাস 1 বাই 20 মানে 21 বাই 20। 21-এর হোল স্কোয়ার 21 ইন্টু 21 বাই 20 ইন্টু 20। 4000 দেখো শূন্য কেটে দিয়েছি, 2 20, এখানে 2 কেটে দিয়ে 10। 21কে 21 দিয়ে গুণ করলে হয় 441 গুণিত 10, 4 4 1 0 জন, অর্থাৎ 2 বছর পর 4410 জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। পরের প্রবলেম দারুণ গুরুত্বপূর্ণ। এ 5000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করা 3 মাস এবং 5 মাস পরে বি ও সি যথাক্রমে ব্যবসায় যুক্ত হন। বি 6000 টাকা আর সি 5000 টাকা দিয়ে যুক্ত হয়। দেখো এ এইখানে 5000 টাকা দিয়েছে, তার পুরো 12 মাস খেটেছে 1 বছরের। বি 3 মাস পর 6000 টাকা দিয়েছে, তাহলে বি এর টাকাটা খাটবে কিন্তু এই 12 থেকে 3 মাস বাদ দিয়ে 9 মাস। আবার সি 5 মাস পরে দিয়েছে, মানে তার টাকা খাটবে 5 মাস 12 মাস থেকে বাদ দিয়ে 7 মাস। এর তুল্য মূলধন হিসাব করার জন্য কি করব, আমরা সরাসরি লিখব এর 5000 টাকা 12 মাস কেটেছে, 1 মাস হিসেবে তার তুল্য মূলধন 5000 গুণিত 12 60,000 টাকা। একইভাবে বি এর 6000 টাকা 12 মাইনাস 3 9 মাস কেটেছে, 1 মাস হিসাবে তার তুল্য মূলধন এই 6000 গুণিত 9 54,000 টাকা। একইভাবে সি এর 8000 টাকা 7 মাস কেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন 8000 গুণিত 7 56,000 টাকা। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত এই 60,000, 54,000 আর 56,000। এক্ষেত্রে দেখো একটুখানি কাটাকুটি করে পেয়েছি 30, 27 আর 28, মোট লাভ হয়েছে 3400 টাকা। তাহলে এ মূলধনের অনুপাতে লভ্যাংশ কত পাবে, 3400 গুণিত এর আনুপাতিক ভাগহার কত, 30 ডিভাইড বাই 30 যোগ 27 যোগ 28 মানে 85। 85 কাটাকুটি করে হয়েছে 40, 40 গুণিত 30 1200 টাকা। বি পাবে 3400 গুণিত 27 বাই 85, কাটাকুটি করেছে হয়েছে 1080 টাকা। একইভাবে সি মূলধন লভ্যাংশ কত পাবে, এই 3400 গুণিত 28 বাই 85, কাটাকুটি করে এটা গুণ করে হয়েছে 1120 টাকা। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 6 দাগের প্রবলেম দেখো, সমাধান করো একটু আলাদা। x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এ প্লাস 1 বাই এ স্কোয়ার। এটাকে আমরা ভেঙে লিখেছি এ বাই এ স্কোয়ার মানে মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ স্কোয়ার। এরপরে এক্স মাইনাস 3টাকে ভেঙে লিখেছি এক্স মাইনাস 2 মাইনাস 1। তাহলে দেখো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ স্কোয়ার। এখন এই রাশিটা দেখো এইটা আর এটাকে পাশাপাশি রেখেছি, বাকিটুকু রাখা হয়েছে। এই মাইনাস কমন দিয়ে রাখলে এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এ। এখন এই পুরো রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এক্ষেত্রে দেখো এই রাশিটা যেটা পড়েছিল আর এই রাশিটা একই, তাহলে এই দুটো
কমন ফ্যাক্টর হিসাবে লেখা হয়েছে, বাকিটা এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এখান থেকে। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে এইটা সমান শূন্য, তাহলে এই টুটা ডান পাশে গেলে প্লাস আর এটা মাইনাস ওয়ান বাই এ, এখানে মাইনাস থ্রি, এইটা এক পাশে গেলে প্লাস আর এটা ডান পাশে গেলে ওয়ান বাই এ। তাহলে নির্ণেয় সমাধান কত হবে? টু মাইনাস ওয়ান বাই এ আর থ্রি প্লাস ওয়ান বাই এর সাথে সমান। পরের প্রবলেম দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা এককের ঘরের অঙ্ক ধরে নিচ্ছি এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে কত? এক্স মাইনাস থ্রি। সংখ্যাটি কত হবে? 10 গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক করে পেয়েছি 11 মাইনাস 30। সেটা কি বলেছে? সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে অঙ্ক দুটির গুণফল এক্স, এটা এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস থ্রি, গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। তাহলে এই সংখ্যাটা থেকে তার অঙ্ক দুটি বিয়োগ করা হয়েছে কত? 15। তাহলে আমরা কি পেয়েছি? এই 11x আর 3x যোগ করে 14x মাইনাস এক্স স্কোয়ার, আর এটাকে যখন ডান পাশে নিয়ে গেছি তখন হয়েছে 45। সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45। এই 14টাকে ভেঙে লিখেছি 9 আর 5-এ, তাহলে পেয়েছি এক্স মাইনাস 5, এক্স মাইনাস 9, গুণফলটা শূন্য, তাহলে এখান থেকে পাবো এক্স সমান 9, এখান থেকে পাবো এক্স সমান 5। তাহলে এককের ঘরের অঙ্ক হতে পারে কত? 9 অথবা 5। 7 দাগের অঙ্ক একটু আলাদা। সরল করো এর মান। আমরা কি করেছি দেখো, সরল করার পরকে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করেছি, মানে √5 মাইনাস 2 দিয়ে গুণ করেছি প্রথম রাশিটাকে, পরেরটাকে √3 মাইনাস 2 দিয়ে গুণ করেছি। এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একইভাবে 3 মাইনাস 2 পেয়েছি। এক্ষেত্রে দেখো 5 মাইনাস এটা 5 মাইনাস 2 হবে, তাহলে এখানে বিয়োগ করলে হয় 3, এই 3 কেটে দিয়েছি, এখানে বিয়োগ করলে হয় 1, কাটাকুটির কোনো জায়গা নেই, যা আছে তাই রেখে দেওয়া হলো। এরপরে দেখো এই √3 আর √15 গুণ 5 গুণ করে √15, √6, এবারে মাইনাস দিয়ে √15, এই মাইনাস মাইনাস প্লাস √10। এই দুটো রাশি থেকে এই √10টাকে লিখতে পারি √5 ইন্টু √2, আর √6টাকে √3 ইন্টু √2। এই দুটো থেকে √2 কমন এসছে, তাহলে পড়ে আছে কত? √5 মাইনাস √3। এটাকে প্রথমে লিখেছি, এইটা আবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 5 মাইনাস 3 করে 2, তাহলে সম্পূর্ণ রাশিটা হলো 2√2। অন্য ধরনের অঙ্ক পরীক্ষায় পড়ার মতো উপযুক্ত। 2 দাগের প্রবলেম দেখো, এক্স ভ্যারিজেজ ওয়াই এবং ওয়াই ভ্যারিজেজ জেড হলে প্রমাণ করতে হবে এক্স √(xy) ভ্যারিজেজ জেড। তাহলে এক্স ভ্যারিজেজ যদি ওয়াই হয়, এক্স সমান k1y, যেখানে k1 হলো ভেদ ধ্রুবক, ওয়াই ভ্যারিজেজ জেড, ওয়াই সমান k2z, যেখানে k2 হলো ভেদ ধ্রুবক। এরপরে দেখো এইখানে ওয়াইয়ের জায়গায় k2z বসিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি কত? k1 আর ইন্টু k2z, তাহলে k1 k2 ইন্টু জেড। আমরা পুরো রাশিটা কি প্রমাণ করতে দেওয়া ছিল? √(xy) বাই yz, তাহলে √(xy) বাই yz এর মান আমরা হিসাব করে নিচ্ছি। তাহলে k1 k2 তার রুট, আর জেড ইন্টু জেড হবে জেড স্কোয়ার, জেড স্কোয়ারের √ওভার করলে হয় শুধু জেড। এই জেড আর জেড কেটে যে দেখো যে রাশিটা পড়ে থাকে সেটা সম্পূর্ণরূপে একটা ধ্রুবক রাশি, তাহলে এই সম্পূর্ণ মানটা যদি ধ্রুবক হয় আমরা লিখতেই পারি √(xy) ভ্যারিজেজ জেড। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর আমরা 8 দাগের প্রবলেম দেখব। p/q সমান 5/7, p - q সমান -2 হলে p + q এর মান হিসাব করতে বলা আছে। আমরা দেখো লিখে দিয়েছি p/q সমান 5/7, এটাকে একান্তর প্রক্রিয়া ব্যবহার করেছি, তাহলে p/5 সমান q/7 সমান k ধরে নিয়েছি, সেখান থেকে পাচ্ছি p সমান 5k আর q সমান 7k। আর এইখানে যে p - q সমান -2 দেওয়া ছিল সেখানে আমরা বসিয়ে দিয়েছি, তাহলে পেয়েছি কত? 5k - 7k, মানে -2k সমান -2k এর মান পেয়েছি 1। তাহলে p + q এর মান 5k + 7k মানে 12k, কে জায়গায় 1 বসিয়ে দিয়ে সবে মিলে পেয়েছি 12। এটি কিন্তু ভীষণই সহজ প্রবলেম। 8 দাগের 2 এর প্রবলেম দেখব। a + b + c সমান 0 হলে প্রমাণ করতে হবে এর মান 1।
আমরা এর মান কত পাবো, মাইনাস বি মাইনাস সি, এ দিয়ে গুণ করে দিলে মাইনাস এ বি মাইনাস এ সি, আবার এ স্কোয়ার যোগ করে নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি, তাহলে বি স্কোয়ার যোগ করে নিলাম যেমন প্রথম রাশিটা ছিল। তাহলে পেলাম এই দুটো থেকে এ কমন নিলে এ মাইনাস বি, এই দুটো থেকে মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে পরের রাশিটা এবারে নিশ্চিন্তে লিখতে পারি, আমরা লিখতে পারবো বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, পরেরটা সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। পুরো রাশিটা এরপরে দেখো আমরা এখানে বসিয়ে দিয়েছি, এই যে রাশিগুলো পাওয়া গিয়েছিল। এরপরে দেখো কি পাওয়া গেছে, এখানে বি মাইনাস এ, তাকে মাইনাস কমন নিলে এ মাইনাস বি, এখান থেকে দুটো মাইনাস কমন নিলে সি মাইনাস এ থেকে এ মাইনাস সি, এখান থেকে পাবো বি মাইনাস সি, তাহলে মাইনাস মাইনাস প্লাস। এখন এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি লসাগু হয়েছে, পুরো রাশিটা এমন পাওয়া গেছে। এরপরে দেখো এই দুটো রাশি থেকে বি কমন নিয়েছি, পেয়েছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাকি এই বি স্কোয়ার রাশি থেকে কমন নিলে এ মাইনাস সি, এই দুটো থেকে এস মাইনাস এসি কমন নিলে এ মাইনাস সি। তাহলে দেখো এ মাইনাস সি কমন, তাহলে এই দুটো কাটাকুটি গেছে, এই দুটোকে তোমরা গুণ করলে দেখো একই রাশি পাওয়া গেছে, কাটাকুটি করে পাওয়া গেল 1। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা একেবারে 12 দাগের কোশ্চেনের আলোচনায় যাই। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম কোণটির বৃহত্তম মান কত? আমরা কোণগুলি ধরে নেব 2x ডিগ্রি, 5x ডিগ্রি, 3x ডিগ্রি, ডিগ্রি না করেও তোমরা করতে পারতে। তাহলে এই তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, সেখান থেকে যোগ করে পেয়েছি 10x, 10x সমান 180, x সমান 18, তাহলে 2x হচ্ছে ক্ষুদ্রতম কোণ 36 ডিগ্রি, তাহলে তার বৃত্তীয় মান কত হবে, 36/180 পাই সমান পাই বাই 5। এটা তোমরা 180 না করে একেবারে পাই ধরে করলেও হতো, তাহলে নিশ্চিন্তে পারতে 10x সমান পাই, x সমান পাই বাই 10, আর সেক্ষেত্রে পেতে 2x সমান 2x এর মান কত পাওয়া যেত, মানে পাই বাই 5 রেডিয়ান, আরও সহজ করা যেত। পরে দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান 1 হলে সাইন থিটা কস থিটার মান, আমরা সাইন থিটা কস থিটার মান 1 হয়েছে, হোল স্কোয়ার করে দিচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান হয় 1, তাহলে 2 সাইন থিটা কস থিটার মান, এই একটাকে যদি ডান পাশে নিয়ে যাই 0, তাহলে সাইন থিটা কস থিটার মান পাওয়া গেল 0। পরের প্রবলেম দেখো, কট অফ 67.5 ডিগ্রির মান x হলে সাইন অফ 22.5 ডিগ্রির মান। কট অফ 67.5 ডিগ্রির মান যদি x হয়, এই কট অফ 7.5 ডিগ্রিটাকে লিখতে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, অর্থাৎ আমরা পেলাম ট্যান 22.5 ডিগ্রির মান হলো x। তাহলে কট 22.5 ডিগ্রির মান কত হবে, 1/x। আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কটের স্কোয়ার থিটার জায়গায় আমরা 1/x বসিয়ে দিয়েছি, ডান পাশে নিয়ে যে 1/x স্কোয়ার, সবে মিলে পাওয়া গেছে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে কোসেক 22.5 ডিগ্রির মান √x স্কোয়ার প্লাস 1/x, তাহলে সেখান থেকে সাইন পাবো এর উল্টোটা x/√x স্কোয়ার প্লাস 1। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 13 দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম দেখো, একটি সোজা সমতল পথের ঠিক উপরে অবস্থিত একটি বিমান থেকে দুটি পরপর কিলোমিটার পোস্টের অবনতি কোণ আলফা ও বিটা, বিমান পোস্ট দুটির মধ্যবর্তী কোন স্থানে থাকলে দেখাও যে পথ থেকে বিমানটির উচ্চতা এত কিলোমিটার। আমরা একবারে সরাসরি ছবিটা এঁকে নিয়েছি, এই জায়গা থেকে দেখছে এই দুটো কিলোমিটার ফলক দুটো আলাদা দিকে আছে, তাহলে এডিটা উচ্চতা, পিএবি কোণ এই মানটা আলফা, তার অবনতি কোণ আলফা, কিউএবি কোণ এর অবনতি কোণ দ্বিতীয় বিমানের অবনতি কোণ বিটা, আর এই কোণটা একান্তর কোণ, এই কোণটা একান্তর কোণ, আর বিসির দৈর্ঘ্য 1 কিমি, কেন দুটো কিলোমিটার ফলক। এরপরে দেখো এবিডি ত্রিভুজ থেকে পাই ট্যান অফ আলফা সমান এই এডি বাই বিডির সাথে সমান, তাহলে বিডির মান পাওয়া গেল, এডির মান আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে h/ট্যান আলফা। এডিসি ত্রিভুজ থেকে পাই দেখো ট্যান অফ বিটা সমান এডি বাই ডিসি, ডিসির মান পেয়েছি কত, এডির মান যেহেতু এইচ, তাহলে h/ট্যান বিটা। আবার বিসি সমান কত 1, আর বিসি সমানই দেখো বিডি প্লাস ডিসি,
তাহলে আমরা বসিয়ে দিয়েছি h/tan আলফা প্লাস h/tan বিটা সমান 1। তারপর আমরা কি করেছি, h কমন নিয়ে tan আলফা tan বিটা লসাগু, তাহলে tan বিটা প্লাস tan আলফা। h এর মান কত পাওয়া গেল, এটার মান ছিল 1, h এর মান পাওয়া গেল, এটা গুণ করেছি, তাহলে tan আলফা tan বিটা ডিভাইডেড বাই tan আলফা প্লাস tan বিটা, অর্থাৎ পদ থেকে বিমানটার উচ্চতা tan আলফা ইন্টু tan বিটা বাই tan আলফা প্লাস tan বিটা কিমি। দাগের প্রবলেম খুবই সোজা। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 45 ডিগ্রি হলে খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা কত? তাহলে একবারে লিখেছি এবিটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য, বিসি ছায়ার দৈর্ঘ্য যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, আর বিডি ছায়ার দৈর্ঘ্য যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, আর ডিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হ্রাস মানে 3 মিটার। আর এই কোণটা প্রথম অবস্থায় সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এবিডি ত্রিভুজ থেকে পাই এই ছোট ত্রিভুজটা থেকে tan 45 ডিগ্রি মানে এবি বাই বিডি, আর tan 45 ডিগ্রির মান তোমরা জানো 1, তাহলে পেলাম এবি সমান বিডি। এবিসি ত্রিভুজ থেকে পাই tan 30 ডিগ্রির মান কত, এবি বাই বিসি, তাহলে সেখান থেকে আমরা পেলাম বিসি সমান √3 ইন্টু এবি। আর আমরা জানি ডিসির মান 3, এইখানে দেখো ডিসির মান 3 ছিল, ডিসি সমান কত আমরা লিখতে পারি যে বিসি মাইনাস বিডি, তাহলে বিসি মাইনাস বিডি লিখেছি, বিসির মানটা এখান থেকে বসিয়েছি √3 এবি, আর বিডি সমান এবি লিখে দিয়েছি, তাহলে এখান থেকে এবি কমন নিলে √3 মাইনাস 1 সমান 3, তাহলে এবির মান কত পাওয়া গেল 3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। করণীয় নিরসন করেছি, √3 প্লাস 1 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে পেয়েছি 3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইড বাই দেখো এ প্লাস বি এ মাইনাস বি, 3 মাইনাস 1 করে 2, তাহলে সবে মিলে পেলাম তাহলে খুঁটির দৈর্ঘ্য 3/2 ইন্টু √3 প্লাস 1 মিটার। 14 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো, চোঙের আয়তন এত ডেসিমিটার বেশি হতো, চোঙের উচ্চতা কত? মনে করছি চোঙের ব্যাসার্ধ 8, তাহলে উচ্চতা 2r ডেসিমি, আয়তন হবে πr² h, যেহেতু চোঙ আর এইচ এর জায়গায় আছে 2r, তাহলে 2πr³ ঘন ডেসিমি। চোঙের উচ্চতা যদি 6r হয়, যা 6 গুণ হয়, তাহলে আয়তন হবে πr² ইন্টু 6r মানে 6πr³, তাহলে 6πr³ থেকে 2πr³ বিয়োগ করলেই 539 এর সাথে সমান, তাহলে পেলাম 4π, পায়ের মান বসিয়ে দিয়েছি 22/7 r³, তাহলে r³ এর মান হবে এই 539 গুণিত 7 ডিভাইডেড 22 গুণিত 4, একটু কাটাকুটি করেছি, পেয়েছি কত 49 গুণিত 7, 49কে 7 গুণ 7 ভেঙে নিয়েছি, আর 4কে ভেঙেছি 2 গুণ 2 গুণ 2, তাহলে আর এর মান নিশ্চিন্তে পাওয়া গেল 7/2। আর উচ্চতা কত, উচ্চতা 2r, তাহলে 2 গুণিত 7/4 করে পেয়েছি 7 ডেসিমি। পরে দেখো, একটি লোহার বলের পৃষ্ঠতলে প্রতি বর্গ সেমিতে 20 টাকা হিসাবে রূপোর প্রলেপ লাগাতে 49,280 টাকা খরচ হয়, ওই লোহার বলটির আয়তন কত ছিল? তাহলে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রূপোর প্রলেপ করতে এত টাকা খরচ হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এই টোটাল ডিভাইড বাই 20, মানে আমাদের হিসাব করে দেখলাম 2464 বর্গ সেমি। আর ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ আর সেমি, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², 4πr², ওইটার সময় 2464 এর সাথে সমান r², মানে 2464 গুণিত 7 ডিভাইড বাই 4 গুণিত 22, কাটাকুটি করে দেখা হয়েছে 4 গুণিত 7 গুণিত 7, তাহলে আর এর মান কত হবে? 4 এর বর্গমূল 2, 7 গুণিত 7 থেকে 7, তাহলে আর পেয়েছি 14। তাহলে আমরা পেলাম কি বলটির আয়তন কত? গোলকের আয়তন 4/3πr³, আর এর জায়গায় আছে 14, হয়েছে দেখো 34,496/3 ঘন সেমি, একটুকু ভেঙে নিলে হয়েছে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। ভীষণই অন্য ধরনের প্রবলেম। 3 দাগের প্রবলেম দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, ঘনফল দেওয়া আছে 2304 ঘন সেমি, প্রতি বর্গ সেমি 5 টাকা 50 পয়সা হিসাবে ভূমিতলে সীসা করতে এত টাকা খরচ হয়। তাহলে দেখো, ভূমিতলকে 5 টাকা 50 পয়সা প্রতি বর্গমিটার হিসাবে সীসা লাগাতে এত টাকা খরচ হয়, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত? এই 1056 ডিভাইড বাই 5.50, আর
দৈর্ঘ্য ধরে নিচ্ছি 4x, প্রস্থ 3x, যেহেতু অনুপাত 4:3 ছিল। তাহলে এটা ক্ষেত্রফলই ওইটার সাথে সমান। সেখান থেকে দেখো 12x² সমান এটা পেয়েছি, 12 দিয়ে ভাগ করেছি, পেয়েছি কত 16। তাহলে x এর মান পেয়ে গেলাম √16 মানে 4। তাহলে দৈর্ঘ্য কত 4 × 4 16, প্রস্থ 3 × 4 12, আর আয়তন দেওয়া আছে দেখো 2304 ঘন সেমি। তাহলে উচ্চতা কত এটা আয়তনকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় 12, অর্থাৎ আমরা একেবারে লিখে দেব আয়তঘনের দৈর্ঘ্য 16 সেমি, প্রস্থ 12 সেমি আর উচ্চতা 12 সেমি। নিচের তথ্যের গড় নির্ণয় করো। আমরা শ্রেণীগুলোকে লিখে নিয়েছি, কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা আর পরের শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা আলাদা সীমানায় প্রকাশ করে নিয়েছি। যে 1 ছিল 0.1 এখান থেকে বিয়োগ করেছি, এখান থেকে 0.1 যোগ করেছি, পেয়েছি দেখো 50.5 60.5 এমন করে পুরো শ্রেণীটা লিখেছি। শ্রেণী মধ্যক কি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, পেয়েছি কত 55.5। আরও একটা সঠিক টেকনিক ব্যবহার করলে এটার যে অন্তর্ফল হয় 10, 10-এর অর্ধেক কত 5, প্রত্যেকটা নিম্ন সীমানে 5 যোগ করা হয়েছে। 50 যোগ করে 55.5, 65.5, 75.5, 80.5, 95.5, 105.5 এমন করে লিখেছি। এই মাঝেরটাকে আমরা লিখেছি কত, এটা হচ্ছে কাল্পনিক গড়। প্রত্যেকটা থেকে ডিআই মানে কতটুকু বিচ্যুতি হয়েছে লিখে দিয়েছি। তাহলে আমরা এই 55.5 থেকে 75.5 বিয়োগ করে -20, এটা থেকে এটা বিয়োগ করে -10, এটা থেকে এটাই বিয়োগ করে 0, এটা থেকে এটা বিয়োগ করে 10, 95.5 থেকে 75.5 বিয়োগ করে 20, 105.5 থেকে 75.5 বিয়োগ করে 30। এরপর আমরা কি করেছি, প্রত্যেকটা রাশি তথ্য দেখো 10-এর গুণিতক, তাহলে 10 দিয়ে ভাগ করে নিয়েছি। তাহলে পেয়েছি কত UI সমান xi - a/h, সেখানে মান পেয়েছি। প্রত্যেকটা এবারে গুণ করেছি, পরিসংখ্যাগুলো যা ছিল লিখে দিয়েছি, এই দুটো গুণ করে এখানে লিখেছি। এই দেখো সবগুলো গুণ করে যেগুলো পাওয়া গেছে সবগুলোকে যোগ করেছি, পেয়েছি কত 44। এবারে গড় মান কত হয়, কাল্পনিক গড় কত পেয়েছিলাম 75.5, FI UI এর মান পেয়েছি 44, সামেশান FI এর মান পেয়েছি 68 × h মানে এই শ্রেণীর প্রত্যেকটা শ্রেণী একই শ্রেণী, যে 80.5 থেকে 70.5 বিয়োগ করলে হয় 10, এটাকে গুণ করে ভাগ করতে আমরা পেয়েছি দেখো 6.47 মান, আর এটা 75.5-এর সাথে যোগ করে পেয়েছি 81.97 প্রায়। পরে দেখো এটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম, পরের প্রবলেম, এই মধ্যমা 50, পরিসংখ্যার মান 120 হলে PQ এর মান হিসাব করতে বলা আছে। আমরা কি করে হিসাব করেছি দেখো, খুব সহজ, শ্রেণীগুলো লিখে দিয়েছি, পরিসংখ্যা লিখে দিয়েছি, ক্রমযৌগিক পরিসংখ্যা যোগ করে 17 + p, 17 + p + 32 করে 49 + p, 49 + p এর সাথে q যোগ করে 49 + p + q, 49 + p + q এর সাথে 19 যোগ করে পেয়েছি 68 + p + q। এবারে দেখো মোট পরিসংখ্যা দেওয়া ছিল 120, তাহলে 120/2 করে পেয়েছি 60 n/2। এই n/2 60টা কোথায় আছে, নিশ্চয়ই এই শ্রেণীতে থাকা যুক্তিসঙ্গত, কারণ এইখান থেকে টোটাল পরিসংখ্যা বের করতে যে p + q এর মান পেয়েছি 52, তাহলে এই 49 আর 52 যোগ করলে 60-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে এইটা হলো আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে এর নিম্ন সীমানা কত 40, আমরা লিখে দিয়েছি 40, n/2 মানে 60, CF তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা এইটা 17.17 + p, এটা বিয়োগ করে লিখে দিয়েছি, প্লাস নিচে কত আছে F, ওই শ্রেণীর পরিসংখ্যা কত আছে 32 লিখেছি, গুণিত 20, ওই শ্রেণী দৈর্ঘ্য 60 থেকে 40 বিয়োগ করে। সবে মিলে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কি পেয়েছি দেখো, এই টোটাল মানটাই 50-এর সাথে সমান, সেখানে আমরা এই 43 - p/32 × 20 মান কত পেয়েছি 50 - 40 করে 10, কাটাকুটি করেছি 2, তাহলে এখানে পেয়েছি কত 43 - p = 16, p = 43 - 16 করে 27, আর q এর মান কত, যেহেতু p + q এর মান 52 ছিল, 52 - 27 করে 25, অর্থাৎ p এর মান পেলাম 27, q এর মান পেলাম 25।
তোমরা নিজেরা ওই অজাইব অঙ্কন করে নিতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।